আমার এই ভূতবাড়ি চ্যানেলটিতে গল্প শোনার জন্য সাবস্ক্রাইব কর এখনই, আর বেল বাটনে চাপ দিয়ে রাখ, তাতে নোটিফিকেশন পাবি। আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। রাত দুপুরে হঠাৎ ঝমঝম শব্দে ঘুমের রেশ ছিঁড়ে গেল। পাশের ঘরে কেউ কিছু ভাঙচুর করছে। শব্দটা কাঁচের জিনিস ভাঙার মতো। প্রথমে ভাবলাম কেউ অথবা কারা মাতলামি করছে, বাংলোয় এমনটা ঘটতেই পারে। কিন্তু তারপরে মনে পড়ে গেল পাশের ঘর থেকেই শব্দটা আসছে, এবং সেটা বাতিল আসবাবপত্রের ঘর। চৌকিদার বলেছিল শিগগির ওগুলো নিলামে বেচে ঘরটা খালি করা হবে। টিলার গায়ে এই একতলা বাড়িটা আগে ছিল কোনো এক প্রাক্তন রাজা জমিদারের রেস্ট হাউস। তাঁর বংশধর সরকারকে বেচে দিয়েছিলেন, বন দপ্তর একে বাংলো করেছে। মেরামতের চিহ্ন এখনো গা থেকে মুছে যায়নি। দরজা জানালায় বার্নিশের গন্ধ এখনো নাকে আসে। নতুন জায়গায় গেলে আমার ঘুম আসতে চায় না। টেবিল বাতি নিভিয়ে ঘুমোই ঘুমোই করে চেষ্টার পর একটুখানি ঘুমের টান এসেছে, এমন সময় এই বিরক্তিকর তীব্র শব্দ, কাঁচ ভাঙার শব্দ। শব্দটা থামছেই না। চোর ডাকাত ভেবে একবার বুক কেঁপে উঠল। তারপরই একটা জ্যান্ত গড়গড় গর্জন এলো, তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। আতঙ্কে গলা শুকিয়ে গেল। এই নিরিবিলি বাংলো থেকে এত রাতে সাহায্যের জন্য চেঁচিয়ে ডাকাডাকি করলেও শোনার মতো মানুষ কাছাকাছি নেই। আদিবাসীদের একটা বস্তি আছে, তাও প্রায় 1 কিলোমিটার দূরে। জঙ্গল থেকে মানুষ খেকো বাঘ হানা দিলে তারাই বা কি করবে? কি করব ভাবছি, সেই সময় আমাকে ভীষণ অবাক করে কাকে কেউ ধমক দিল, যা যা ভাগ ভাগ ভাগ। তারপর আমার ঘরের সামনে বারান্দায় চৌকিদারের সাড়া পেলাম। বাবুজি, বাবুজি কি ঘুমিয়ে পড়েছেন? কাঁপা কাঁপা হাতে টেবিল বাতির সুইচ অন করে সাড়া দিলাম। না, ঘুমোইনি। ব্যাপার কি গুণধর? চৌকিদার গুণধর বলল, কিছু না, ঘুমুন বাবুজি। গুণধর, পাশের ঘরেও কিসের শব্দ? ও কিছু না, আপনি নিশ্চিন্তে ঘুমুন। বলে গুণধর আবার কাকে ধমক দিল, যা ভাগ ভাগ, বদমাইশি করলে ঝাপ্পুকে ডেকে নিয়ে আসবো বলে দিচ্ছি। ভাগ বলছি, ভাগ। কার সঙ্গে কথা বলছো গুণধর? আপনি শুয়ে পড়ুন বাবুজি। বলে চৌকিদার বারান্দায় চপ্পলের শব্দ করতে করতে চলে গেল। তাহলে মানুষ খেকো বাঘ নয়, কোনো পাগল টাগল হবে, এই ভেবে বাতি নিভিয়ে পাশ ফিরে শুলাম। মার্চের রাতে এখনো কনকনে শীত। জানালাগুলো বন্ধ রাখতে হয়েছে। আবছা কানে আসছে গাছপালার শনশন শব্দ। শব্দটা অস্বস্তিকর। ভোর 6টায় বেডটি দিতে বলেছিলাম গুণধরকে। দরজায় কড়া নাড়ার শব্দে অনিচ্ছা সত্ত্বেও কম্বল মশারি থেকে বেরোতে হলো। দরজা খুলে দেখি বাইরে গাঢ় কুয়াশা। গুণধর কম্বল মুড়ি দিয়েছে। সে ঘরে ঢুকে টেবিলে চায়ের ট্রে রেখে চলে যাচ্ছিল। জিজ্ঞেস করলাম, রাতে কোনো পাগল এসে
পাশের ঘরে ভাঙচুর করছিল নাকি? ও ঘরে তো তালা দেওয়া থাকে দেখেছি। ও কিছু না বলে গুণধর গম্ভীর মুখে পর্দা তুলে বেরিয়ে গেল। লোকটা তো ভারী অদ্ভুত। কিছুক্ষণ পরে প্রাতভ্রমণে বেরিয়ে পড়লাম। যাবার সময় পাশের ঘরের দরজায় তেমনই তালা আটকানো দেখলাম। বারান্দা কিংবা লনে কোথাও ভাঙা কাচের টুকরো পড়ে নেই। নুড়ি বিছানো পথ এবং লনের ঘাসে শুকনো পাতা ছড়িয়ে আছে। গুণধরের বউকে দেখলাম ঝাঁটা হাতে বেরুচ্ছে তাদের ঘর থেকে। টিলার নিচে সংকীর্ণ পিচ রাস্তায় কিছু দূর চলার পর সামনে কুয়াশায় একটা ছায়ামূর্তি চোখে পড়ল। নদীর ব্রিজের কাছে লোকটা কুয়াশার সঙ্গে মুছে গেল হঠাৎ। তবে এটা এমন কিছু অদ্ভুত ঘটনা নয় যে তা নিয়ে মাথা ঘামাতে হবে। ব্রিজে দাঁড়িয়ে নিচের উপত্যকায় সূর্য ওঠা দেখছিলাম। সেই সময় লাঠি ঠুক ঠুক করে একজন আদিবাসী বুড়ো মানুষ এসে সেলাম দিল। তাকে একটা সিগারেট দিলাম না চাইতেই। রাতের বাংলোর রহস্য এবং ঝাব্বু সম্পর্কে যদি কোনো খবর তার কাছে মেলে। সিগারেটে টান দিয়ে বুড়ো একচোট কাশল। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে জানতে চাইল আমি তল্লাটে কেন এসেছি, কাঠের ব্যবসা নাকি শিকারের উদ্দেশ্যে এবং কোথায় উঠেছি। আমি যখন বললাম নিছক বেড়াতে এসেছি এবং ওই বনবাংলোয় উঠেছি, তখন সে খুব গম্ভীর হয়ে পরামর্শ দিল যত শিগগির পারি আমি যেন ওই বাংলো ছেড়ে অন্য কোথাও উঠি। ওই বাংলোয় কেউ এক রাতের বেশি থেকেছে বলে তার জানা নেই। হ্যাঁ, গুণধর আর তার বউ আছে, তবে ওদের কোনো বিপদ হবে না, কারণ ঝাব্বু ওদেরই ছেলে। ঝাব্বু ওদের কোনো ক্ষতি হতে দেবে না। ঝাব্বু কোথায় থাকে? বুড়ো কাশতে কাশতে বলল, এই কাছাকাছি থাকে সে। কি করে সে? কি আর করবে, বেঁচে থাকতে যা করতো তাই, গাছে গাছে হাওয়া হয়ে ঘুরে বেড়ায়। বুড়োর কথায় অবাক হয়ে বললাম, ঝাব্বু বেঁচে নেই অথচ কাছাকাছি থাকে, এর মানে কি? বুড়ো হাসবার চেষ্টা করে বলল, থাকবে না তো কোথায় যাবে? যে গাছের ডগায় সে পাখির বাচ্চা পারতে উঠে ডাল ভেঙে পড়ে মারা যায়, সেই গাছটা তো বাংলোর নিচেই না। বাবুজি কি দেখেননি সেই বিশাল আমলকি গাছটা? তবে ঝাব্বু আছড়ে পড়ার পর একটা কালো কুকুর এসে তার রক্ত চাটছিল। কুকুরটা প্রায় দেখা যায় এখনো। রাত্রে হলে এ ধরনের কথাবার্তা গা ছমছম করা একটা অদ্ভুত গল্পের স্বাদ দিত, কিন্তু দিনের বেলায় কথাগুলো আমাকে হাসিয়ে ছাড়ল। কিন্তু বুড়ো বলল সে মোটেও তামাশা করছে না। তাদের বস্তিতে সবাই জানে এসব কথা। এলাকার কাঠের ব্যবসায়ীরা জানে, সরকারি লোকেরাও জানে। ওটা ছিল পাগলা বাবুর কোঠি। কে পাগলা বাবু? এলাকার এক নামী লোক ছিল সে। কেন সে হঠাৎ পাগল হয়েছিল এবং কেমন করেই বা মারা পড়েছিল কেউ জানে না। তবে বুড়োর নিজের ধারণা সম্পত্তির লোভে তাকে ওষুধ খাইয়ে তার ভাইপোই পাগল করেছিল। ভাইপো তো আর এ তল্লাটে ভয়ে পা বাড়াতেই পারে না, তাই কোঠি বেচে দিল সরকারকে। বন জঙ্গল এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যে অনেক আজগুবি কুসংস্কার থাকতেই পারে, কিন্তু থেরপুরায় এসে একটি রাতের ঘটনা আমার যুক্তিবাদী মনকে বিব্রত করার পক্ষে যথেষ্ট ছিল। আদিবাসী বুড়ো লোকটি যাই বলুক,
পাশের ঘরে কাঁচ ভাঙার ক্রমাগত শব্দ আর একটা তীক্ষ্ণ আর্তনাদ আমি তো নিজের কানেই শুনেছি। পরে মনে হলো রাত্রে সাহস করে বেরিয়ে আমারই দেখা উচিত ছিল সত্যি কি সব ঘটছে। গুণধরকে অনেক প্রশ্ন করেও কোনো সদুত্তর পেলাম না। ও কিছু না বলে সে আমার প্রশ্নগুলো এড়িয়ে গেল। সমস্যা হলো লোকটা যত ভদ্র আর বিনয়ী হোক, সে খুব কম কথা বলে। সবসময় কেমন গম্ভীর হাবভাব আর কাঁচ খুঁজে বেড়ানোর ভঙ্গি। আদিবাসী বুড়োর কাছে যে ভুতুড়ে গল্প শুনেছি, গুণধর তাতে কান দিল না, শুধু বলল, মানকু হারাম নিজেই একটা ভূত। গুণধরের উপর মনে মনে খুব খাপ্পা হয়েছিলাম, কিন্তু আমি তো পুলিশ নই যে ওর পেটে রুলের গুঁতো মেরে কথা আদায় করতে পারবো। ওর বউকে যে কোনো প্রশ্ন করব তারও সুযোগ পাচ্ছিলাম না। সেই ভোরবেলা ওকে লনে শুকনো পাতা ঝাড় দিতে দেখেছিলাম, তারপর থেকে সে নিজের ঘরের আনাচে কানাচেই ঘুরছে, একবারও এদিকে কাছাকাছি আসছে না। মেয়েটি গুণধরের মতোই চুপচাপ আর গম্ভীর। তাছাড়া দেখতে মোটামুটি সুন্দরী এবং যুবতী সে। বাংলোর চৌকিদারের এমন বউয়ের সঙ্গে কথা বলার চেষ্টা ঠিক কাজ হবে না। সেই আদিবাসী বুড়ো মানকু হারাম বলেছিল আমলকি গাছ থেকে পড়ে গুণধরের ছেলে ঝাব্বু মারা যায়। গুণধর এটা অবশ্য স্বীকার করেছে। এই পর্যন্তই। দুপুরের খাওয়ার পর বিছানায় গড়াচ্ছিলাম। সিগারেট টানতে টানতে একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছিলাম, এখানে থাকবো না চলে যাব। বেড়াতে এসে ভূতের উপদ্রবে জড়িয়ে পড়ার না মানে হয় না। ক্রমশ একটা অস্বস্তি আমাকে পেয়ে বসছে। এই বসন্তে বনভূমির সৌন্দর্যের দিকে মন একেবারেই টানছে না। বারবার রাতের সেই বিভীষিকা স্মৃতি এসে মনকে অস্থির করে দিচ্ছে। শেষ পর্যন্ত জেদ চেপে গেল, বরাতে যা ঘটে ঘটুক, এখানেই থাকব। যদি সত্যিই ভূতপ্রেত বলে কিছু থাকে, তো জানতে পারাও তো একটা অমূল্য অভিজ্ঞতা। বাইরে জিপের শব্দ শুনে উঠে গেলাম। জানালার পর্দা ফাঁক করে দেখলাম বন দপ্তরের সেই জিপটা এসে সদ্য থামল। একই ড্রাইভার আমাকে এই বাংলোয় পৌঁছে দিয়েছিল রেল স্টেশন থেকে। জিপ থেকে এক যুবক আর এক যুবতী নামল। দুজনেরই ঝকঝকে স্মার্ট চেহারা। দেখা মাত্র মনে হলো হানিমুনে আসা সদ্য বিবাহিত এক দম্পতি। গুণধর দৌড়ে এসে সেলাম দিল। ড্রাইভার তাকে কিছু বলল, তখন গুণধর তাদের লাগেজ বয়ে নিয়ে বারান্দায় উঠল। জিপের ড্রাইভার যথারীতি বকশিস নিয়ে চলে গেল। দরজা খুলে বারান্দায় আমার ঘরের সামনে বেতের চেয়ারে বসে পড়লাম। যুবক যুবতী আমাকে একবার দেখে নিয়ে অন্যদিকের একটা ঘরে গিয়ে ঢুকল। তাদের দৃষ্টিতে একটু বিস্ময় কিংবা বিরক্তি ছিল, অথবা আমারই দেখার ভুল। হানিমুনে নিরিবিলি কোনো বাংলোয় আসা অবশ্য স্বাভাবিক, বিশেষ করে এই থেরপুরের বাংলো তত কিছু নামী পর্যটন কেন্দ্র নয়। পর্যটন দপ্তরের তালিকায় এর নামও নেই, তাই হয়তো তারা এখানে কারোর উপস্থিতি আশা করেনি। কিন্তু প্রশ্ন হলো, আজ রাতেও যদি কোনো এক পাগলাবাবুর ভূত এসে হানা দেয়, ওরা কি করবে? মনে মনে হাসলাম। ভূতের বাংলো থেকে তারা যে সকালবেলায় কেটে পড়তে পারে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কিছুক্ষণ পর দেখলাম গুণধর সাইকেল নিয়ে বেরোচ্ছে। বারান্দার নিচে এসে সে বিনীতভাবে জিজ্ঞেস করল, স্টেশন বাজারে যাচ্ছি বাবু, সিগারেট আনতে হলে টাকা দেন। বললাম, না, সিগারেট আছে তো। তোমার নতুন গেস্ট এলো বুঝি? আগে
ওদের জন্যই বাজারে যেতে হচ্ছে। কলকাতা থেকে এলো নাকি? হ্যাঁ বাবুজি, ড্রাইভারজি বলল রেঞ্জার সাহেবের সঙ্গে চেনা জানা আছে তো। কথা শেষ না করেই গুণধর সাইকেল চেপে চলে গেল। টিলার নিচে কোথাও একটা পাখি ডেকে উঠল। একটা আনবোনা হাওয়া এলো সনসনিয়ে। গাছপালা থেকে শুকনো পাতা ঝরে পড়ল। তারপর আবার কিছুক্ষণ স্তব্ধতা। তরুণ দম্পতির ঘরের দরজা বন্ধ। হঠাৎ নিজেকে ভীষণ একলা মনে হলো। উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সবে 3টে বাজে। ঘণ্টাখানেক পরে বেড়াতে বেরোবো। রাতে ভালো ঘুম হয়নি। দিনের বেলা ঘুমটা তাই আমাকে বাগে পেয়েছিল। গুণধর এসে জাগিয়ে দিল। তার হাতে তখন চায়ের কাপ। বাইরে প্রাকসন্ধ্যার ধূসরতা। গুণধর চুপচাপ চা রেখে চলে গেল। বারান্দায় গিয়ে চা খেতে খেতে তরুণ দম্পতির ঘরের দিকে তাকালাম। হনিমুনে এসে ওদের ঘরবন্দি থাকার কথা নয়। এতক্ষণ নিশ্চয়ই উপত্যকার নির্জন নদীর ধারে গিয়ে বসে প্রেম করছে। স্বীকার করছি, আমার এই কৌতূহলটা ছিল অশালীন। তা না হলে বিরক্তিকর আর ম্যাজ ম্যাজ করা এই শরীরটা প্রায় টানতে টানতে বেরিয়ে পড়তাম না। আসন্ন সন্ধ্যার মুখে বনজঙ্গলের রাস্তায় একলা হাঁটার কোনো মানে হয় না। ফিরে আসতে অন্ধকার হবে ভেবে টর্চটা হাতে নিয়েছিলাম। নদীর ব্রিজে পৌঁছানোর আগেই লক্ষ্য করলাম ওরা হন্তদন্ত হয়ে ফিরে আসছে। থমকে দাঁড়িয়ে প্রকৃতি দর্শনের ভান করলাম। আমাকে দেখে ওরাও দাঁড়িয়ে গেল। দুজনের মুখে কেমন অস্বাভাবিক ভাব। কোনো জন্তু জানোয়ার দেখে কি ভয় পেয়ে পালিয়ে আসছে? যুবকটি ইংরেজিতে প্রশ্ন করল, আপনাকে ফরেস্ট বাংলোয় দেখেছি বলে মনে হচ্ছে। মৃদু হেসে বাংলায় জবাব দিলাম, হ্যাঁ, আমি ওই বাংলোতেই উঠেছি। আমিও আপনাদেরকে দেখেছি। ও, আপনি কি কলকাতা থেকে এসেছেন? এবার সে বাঙালি হয়ে গেল। হ্যাঁ, আপনারা? হ্যাঁ, কলকাতা থেকে। এরপর যা হয়, সে নিজের পরিচয় দিল সুনন্দ রায়, একটি নামী ফার্মের এক্সিকিউটিভ। তার স্ত্রীর নাম অনামিকা, একই ফার্মের ডেটা রিসার্চ সেকশনে কাজ করে। থেরপুরা ফরেস্টের রেঞ্জার অনামিকার দাদার বন্ধু। সেই সূত্রে তারা এখানে বেড়াতে এসেছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। বিয়ের পর এটা তাদের মধুচন্দ্রিমা যাপনে আসা। আমি তখন রসিকতা করে বললাম, মধুচন্দ্রিমার পক্ষে এটা অসময়, কারণ এখন কৃষ্ণপক্ষ চলছে। তখন সুনন্দ ছুটি পাওয়ার অসুবিধার কথা জানালো। রসিকতা তাকে ছুঁল না। আমার পরিচয় নিল, কবে এসেছি তাও জেনে নিল। আমি সাংবাদিক জেনে খুশিও হলো। কথা বলতে বলতে লক্ষ্য করছিলাম অনামিকার সেই স্মার্টনেস আর নেই। তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। কাজেই আমাকে প্রশ্ন করতে হলো তারা কিছু দেখে ভয় পেয়েছে কিনা। সুনন্দ পা বাড়িয়ে বলল, ব্রিজের ওখানে একটা লোক। তার কথার উপর বললাম, কোনো আদিবাসী বুড়ো? হ্যাঁ, লোকটা বাংলো সম্পর্কে একটা অদ্ভুত গল্প বলল। তাছাড়া বাংলোয় নাকি এক রাত্রির বেশি কেউ থাকতে পারে না। সুনন্দ একটু নার্ভাস হাসল। ভূত প্রেতে আমার বিশ্বাস নেই। তাছাড়া আপনি তো আছেন বাংলোয়, রাতও কাটিয়েছেন। আচ্ছা, আপনি কি ভুতুড়ে কিছু দেখেছেন? আমি কিছু বলার আগেই অনামিকা সুনন্দকে কি যেন একটা বলল। সুনন্দ বলল, হ্যাঁ, ভারী অদ্ভুত ব্যাপার জানেন। বুড়ো লোকটা আমাদের সাবধান করে দিয়ে চলে যাওয়ার এই একটু পরেই হঠাৎ দেখি নদীর ধারে দুটো পাথরের মাঝখানে একটা কালো কুকুরের মুখ। অ্যালসেসিয়ান বলে মনে হলো। পাথরগুলো ঝোপঝাড়ে ঢাকা। ওখানে অ্যালসেসিয়ানটা কি করছে? কার অ্যালসেসিয়ান? আরও দেখলাম কুকুরের জিভ অত লাল। এত লাল কেন? হ্যাঁ, রক্ত খেলে যেমন দেখায় না, ঠিক তেমনি। আমি ঢিল ছুটতেই কুকুরটা নিপাত্তা হয়ে গেল।
কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, হঠাৎ রাস্তার ডান দিকে ঝোপের ভেতর থেকে আবার সেই কালো কুকুরটা দেখতে পেলাম। একইভাবে মুখ বের করে আছে, চোখ দুটো যেন জ্বলছে। আবার ঢিল ছুড়লাম, আবার নিপাত্তা হয়ে গেল। বললাম, আদিবাসীদের পোষা কুকুর হতে পারে, হয়তো ওরা কুকুর নিয়ে জঙ্গলে শিকারে বেরিয়েছিল। সুনন্দ বলল, কথাটা আমিও ভেবেছি, কিন্তু অনামিকা জোর দিয়ে বলেছে ওটা অ্যালসেশিয়ান। আদিবাসীরা কি অ্যালসেশিয়ান পোষে? তাছাড়া ওরা শিকারে বেরোলে সারা শব্দ পাওয়ার কথা। ওই বুড়ো লোকটা কিন্তু শিকারে বেরোয়নি, সে যাচ্ছিল তার জামাইয়ের বস্তিতে, সেটা নাকি নদীর ওপারে অনেকটা দূরে। এরপর গত রাতের সাংঘাতিক অভিজ্ঞতার কথা বলে ওদের আরও ভয় পাইয়ে দিতে চাইলাম না, শুধু বললাম, রাতে বাংলোয় যা কিছু ঘটুক আপনারা যেন বাইরে বেরোবেন না কিংবা হইচই করবেন না। বাংলোর বারান্দায় বসে সুনন্দ এবং অনামিকার সঙ্গে রাত 9টা অবধি গল্পগুজব করলাম। গুণধর কয়েক দফা চা দিয়ে গেল। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এই বাংলোয় সরাসরি লাইন টানা হয়েছে বলে লোডশেডিংয়ের উৎপাত নেই। টিলার ঢালে বাংলোয় ওঠার গেট, সেখানে আলো আছে। গল্প শেষ করে যখন উঠেছি, সেই গেটের কাছে আবছা আলোয় যেন সত্যিই একটা কালো কুকুরের জিভ বের করা মুখ দেখতে পেলাম। মাত্র কয়েক সেকেন্ডের দেখা, চমকে উঠলাম। তারপর মনে হলো চোখের ভুল। সুনন্দদের গল্পটা আমাকে হয়তো পেয়ে বসেছে। গতকাল এখানে আসার পর আমি কিন্তু কোনো কালো কুকুর কোথাও দেখিনি। গুণধর খাবার দিতে এলো, তখন তাকে বললাম, আচ্ছা গুণধর, এলাকায় কি কারো কালো অ্যালসেশিয়ান কুকুর আছে? শোনা মাত্র গুণধরের চোখ দুটো নিষ্পলক হয়ে গেল। কালো কুকুর বাবুজি? হ্যাঁ, কালো কুকুর। ছিল, তবে একটু চটে গিয়ে বললাম, গুণধর, তুমি কাল রাত থেকে বড্ড হেয়ালি করছো, কিছু খুলে বলছো না কেন? গুণধর আস্তে করে বলল, আপনি পাগলা বাবুর কথা শুনেছেন মানকু হারামের কাছে। পাগলা বাবুর একটা কালো কুকুর ছিল, ওর ভাইপো কুকুরটাকে গুলি করে মেরেছিল। সে কি, কেন? পাগলা বাবু ওই কোঠির মালিক ছিলেন, আমার বাবা ওর নকর ছিল। সে অনেক বছর আগের কথা বাবুজি। তো শুনেছি কুকুরটাও ওর মতো হঠাৎ পাগলা হয়ে যায়, ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে মেরে ফেলে, নাড়ি বুড়ি খেয়ে ফেলেছিল বাবুজি। কি নাম ছিল পাগলা বাবুর? দয়ারাম সিং নাম করা লোক ছিলেন উনি। বাবার কাছে শুনেছি বিদেশ থেকে সাহেবরা আসতেন ওর কাছে, কিন্তু উনি হঠাৎ পাগল হয়ে যান, কেউ জানে না। গুণধরের চোখে জল এসে গেল। দুঃখের কথা কি বলবো বাবুজি, আমার ছেলে ঝাব্বুকে উনি আমলকি গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। ছেলেটা মুখে রক্ত উঠে মারা পড়ল। ঝাব্বুর মা তখন লকড়ি কুড়িয়ে জড়ো করছিল, সে ছুটে এসে দেখলো কালো কুকুর একটা ঝাব্বুর মুখ থেকে রক্ত চেটে খাচ্ছে। বলে কান্না সামলে গুণধর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি চমকে উঠেছিলাম, এই গল্প শুনে নয়, পাগলা বাবুর নাম শুনে। ডক্টর দয়ারাম সিং, আণবিক জীববিজ্ঞানী ডক্টর দয়ারাম সিং এর কথা সাংবাদিক পেশার সূত্রে আমার জানা। গত জানুয়ারিতে কলকাতার জীববিজ্ঞানীদের এক সেমিনারে তার কথা শুনেছিলাম। আদিবাসীরা তার নিষ্ঠুর মৃত্যুর গল্পটা নিজের মতো করে বানিয়ে নিয়েছে। রাতে খাওয়ার পর সুনন্দদের ঘরে নক করে সাড়া দিলাম। সুনন্দ ভয় পাওয়া গলায় বলল, কি কি হয়েছে দাদা?
না না, কিছু না, একটা জরুরি কথা আছে। দুজনেই বেরুলো, মুখে অস্বস্তির স্পষ্ট ছাপ। হাসবার চেষ্টা করে বললাম, ওই বন্ধ ঘরটা আমি খুলতে চাই। আপনারা যদি আমার পাশে থাকতেন তাহলে। আসলে একা আমি ঠিক সাহস পাচ্ছি না। সুনন্দ অবাক হয়ে বলল, কেন, মানে কি আছে ও ঘরে? অ্যালসেসিয়ানটা ঢুকেছে নাকি? হ্যাঁ বলে ডাকলাম, গুণধর, গুণধর। গুণধর দৌড়ে এলো। বললাম, ওই বাতিল ঘরের চাবিটা নিয়ে এসো। কেন বাবুজি? দরকার আছে। কিন্তু বাবুজি, ও ঘরের চাবি তো আমার কাছে থাকে না। কোথা আছে তাও ভি আমি জানি না। সুনন্দবাবু, আমার সঙ্গে আসুন। গুণধর, তুমি তালা খোলা যায় এমন কিছু নিয়ে এসো। এই মোটা ছুঁচ কিংবা শক্ত এক টুকরো পেরেক বা অন্য কিছু। গুণধর গম্ভীর মুখে তার ঘরের দিকে কয়েক পা এগিয়েছে। হঠাৎ বাংলোর সব আলো নিভে গেল। তারপরেই বন্ধ ঘরের ভেতর কাল রাতের মতোই ঝনঝন কাঁচ ভাঙার শব্দ শুরু হলো। একটু পরে জান্তব গড়গড় গর্জন এবং তীক্ষ্ণ আর্তনাদ। টর্চ নিয়ে বেরোয়নি। চেঁচিয়ে বললাম, সুনন্দবাবু, সুনন্দবাবু, গুণধর, টর্চ, টর্চ। কোনো সাড়া পেলাম না। গাঢ় অন্ধকারে প্রতি মুহূর্তেই আশঙ্কা করছি শয়তান অ্যালসেসিয়ানটা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ততক্ষণে আবার স্তব্ধতা ফিরে এসেছে। আবার ভাঙা গলায় ডাকলাম, গুণধর, গুণধর। এবার গুণধরের সাড়া পাওয়া গেল। সে অন্ধকারে কাল রাতের মতোই ধমক দিল, যা যা, ভাগ, চাব্বুকে ডাকবো। চাব্বুয়া। গুণধর, আলো জ্বলছ না কেন? 1 মিনিট বাবুজি, টর্চ বিগড়ে গেছে, লণ্ঠন জ্বালছি। একটু পরে লণ্ঠনের আলো দেখা গেল। গুণধর কাছে এসে বলল, আপনাকে বলেছিলাম বাবুজি, ও কিছু না। আপনি আমার কথা শুনলেন না, তাই ঝামেলা হলো। লণ্ঠনের আলোয় দেখলাম সুনন্দদের ঘরের দরজা বন্ধ, পর্দাটা ফাঁক হয়ে আছে। এমন ভীতু যুবক যুবতী নির্জন বনে জঙ্গলে হানিমুনে আসে কেন? গুণধর বলল, চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ুন বাবুজি। সেই সময় আলো ফিরে এলো। আমার ঘরের দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালাম। সেই বাতিল বন্ধ ঘরের দরজা হাট করে খোলা। বাইরের আলো ঘরের ভেতরটা কিছু স্পষ্ট করেছে। কয়েক মুহূর্তের জন্য একটা কালো অ্যালসেসিয়ানের লাল জিভ বের করা মুখও যেন দেখতে পেলাম। গুণধর দরজাটা টেনে আটকে দিল। জীর্ণ তালাটা ভেঙে নিচে পড়েছিল। সে নির্ভয়ে কুড়িয়ে সেটা আটকানোর চেষ্টা করল, কিন্তু সেটা আটকালো না। সে বলল, যান বাবুজি, শুয়ে পড়ুন। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিগারেট ধরালাম। হানিমুনে আসা দম্পতিকে ভোরে উঠে আর দেখতে পাইনি। গুণধরের কাছে শুনেছিলাম তারা জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটেই চলে গেছে। 3 কিলোমিটার দূরে বড় রাস্তার মোড়ে পৌঁছে তারা স্টেশনে বাস পেয়ে যাবে। আমিও গোছগাছ করে ফেললাম। আণবিক জীববিজ্ঞানীর অতৃপ্ত আত্মার সাহচর্য আমার মতো নগরবাসীর পক্ষে আনন্দদায়ক নয়। গুণধর জঙ্গলবাসী মানুষ, তাছাড়া পেটের দায়ে তাকে চাকরি করার জন্য এখানে থাকতেই হবে। চলে আসার আগে তালা ভাঙা দরজা ফাঁক করে ভেতরটা দেখার ইচ্ছে ছিল। নিশ্চয়ই ওটা ডক্টর দয়ারাম সিংয়ের ল্যাবরেটরি ছিল। কিন্তু সেই ভয়াল অ্যালসেসিয়ানটার মুখ দিনে দুপুরেও আমার সুস্থ নার্ভকে অসুস্থ করে ফেলবে
ভেবেই বাংলো থেকে কেটে পড়লাম। গুণধর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল। তার বউ রোজকার মতো শুকনো পাতা ঝেঁটিয়ে জড়ো করছিল। একবার মুখ তুলে আমাকে দেখল, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হলো।